গোপাল ভাঁড়ের ফাঁসির আদেশ। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মীর জাফররা। ডাক পড়ল রাজা কৃষ্ণচন্দ্রেরও। তাকে আটকাতে চাইলেন গোপাল ভাঁড়। তারপর এমন কি হলো? ভাঁড়ের অবয়ব মনে এলে অবধারিতভাবে টাক মাথায় টিকিওয়ালা, পেট মোটা, রোগরে একজন লোকের চেহারায় ভেসে ওঠে বাঙালির মনে। তিনি হলেন গোপাল ভাঁড়। আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদদের মধ্যে একজন ছিলেন তিনি। কিন্তু সকলের এত প্রিয় মানুষ হওয়া সত্ত্বেও তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। কেন জানেন? তাহলে গল্পটা বলি। তখন ছিল 1757 সাল। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময়ে বাংলা বিহার উড়িষ্যার নবাব। তার শত্রু সংখ্যা প্রচুর। মীর জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায় দুর্লভ, মুনিচাঁদ সহ অনেকেই গোপনে ষড়যন্ত্র করে তাকে সিংহাসনচ্যুত করার কাজে লিপ্ত। তারা প্রত্যেকেই নিজের স্বার্থ হাসিল করার জন্য ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেছেন। এক সময় এই ষড়যন্ত্রে রাজা কৃষ্ণচন্দ্রকেও যোগ দিতে বলা হয়। কৃষ্ণচন্দ্র নিজের সভাসদদের কাছে মতামত চান। রাজসভার সবাই যোগ দেওয়ায় সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি না করেন। তিনি হলেন গোপাল ভাঁড়। তিনি আন্দাজ করতে পেরেছিলেন ইংরেজ ও মীর জাফরদের কূট পরিকল্পনা। আর স্বার্থসিদ্ধির পর ইংরেজরা আর যে রাজাকে মনে রাখবে না, সেটাও তিনি টের পান। সর্বোপরি বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে। কিন্তু রাজা তার কথায় কর্ণপাতও করলেন না, বরং তার বাকি সভাসদদের নিয়ে গোপালকে চরম বিদ্রূপ করতে আরম্ভ করলেন। গোপাল কিন্তু তার সিদ্ধান্তে অটল। তখন কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল যদি মুর্শিদাবাদ গিয়ে নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে, তবেই তিনি আর নবাবের বিরুদ্ধে যাবেন না। কৃষ্ণচন্দ্রের শর্ত শুনে গোপাল পরদিনই মুর্শিদাবাদ যাওয়ার পরিকল্পনা করলেন। মুর্শিদাবাদে তো পৌঁছালেন, কিন্তু তাকে নবাবের হিরাঝিল প্রাসাদে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হলো না। গোপাল তখন প্রহরীর হাতে দিল একটা কামড়। ফলশ্রুতিতে বিচারের জন্য নবাবের কাছে পেশ করা হলো গোপালকে। নবাব সিরাজউদ্দৌলা গোপালকে জিজ্ঞাসা করলেন, কে তুমি, কেন এসেছ? গোপাল কোনো কথার উত্তর দিলেন না, বরং নবাবের দিকে তাকিয়ে বিশ্রীভাবে মুখ ভেঙচালেন। নবাব তো রেগে লাল। কি এত বড় দুঃসাহস, আমাকে মুখ ভেঙচানো! প্রহরী, আটক করো এই বদমাশটাকে। আটক করা হলো গোপালকে। আগামীকাল হবে বিচার। এর মধ্যেই গোপাল কায়দা করে মীর জাফরের কানে কানে গিয়ে বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে। কিন্তু কিছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্রও যে ফেঁসে যাবেন। তখন নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক। তিনি যে আমার অন্নদাতা। মীর জাফর গোপালের এমন কথা শুনে তো রীতিমতো ঘাবড়ে গেলেন। তিনি নবাবের কান ফুসলিয়ে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন। পরদিন সভায় গোপালকে হাজির করা হলো। শোনানো হলো তার শাস্তি। ফাঁসির শাস্তি শুনেও গোপালের মুখের কোনো পরিবর্তন দেখা গেল না, বরং নবাব গোপালের দিকে তাকাতেই গোপাল আবার মুখ ভেঙচি দিলেন। নবাব তো হেন পাগলকে নিয়ে তিনি কি করবেন ভেবে পেলেন না। পাগল লোককে কি ফাঁসি দেওয়া ঠিক? ডাক পড়ল কবিরাজের। কবিরাজ মশাই গোপালকে পরীক্ষা করতে লাগলেন। নবাব জিজ্ঞাসা করলেন, কবিরাজ মশাই, কি বুঝছেন? কবিরাজ মাথা চুলকে বললেন, এ তো দেখছি বদ্ধ উন্মাদ। শেষে নবাব গোপালকে মুক্ত করার সিদ্ধান্ত নিলেন। গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। মহারাজকে সব কথা খুলে বললেন। কৃষ্ণচন্দ্র ভেবেছিলেন গোপাল আর যাই করুক নবাবকে মুখ ভেঙচানোর সাহস হবে না। এদিকে গোপাল তো অসাধ্য সাধন করে এসেছেন। আর কৃষ্ণচন্দ্রের মনের ইচ্ছা মীর জাফরকেই সমর্থন করা। তার উপর একমাত্র গোপাল ছাড়া বাকি সব সভাসদরাও তার সঙ্গে আছেন। মহারাজ সকল সভাসদদের সামনে গোপালকে বলে উঠলেন, গোপাল, তুমি যাই করো না কেন, তোমাকে দেওয়া শর্ত আমি মানি না। আমি নবাবের বিরুদ্ধেই যাব। এতে তুমি আমাকে সাথ দাও বা না দাও, তাতে আমার কিছু যায় আসে না। এবার গোপাল ভীষণ অপমানিত বোধ করলেন। নিঃশব্দে সভা ত্যাগ করলেন। ঠিক করলেন, এই রাজসভায় আর ফিরে আসবেন না। শুধু রাজসভা কি, তিনি এই রাজ্যই ত্যাগ করবেন। অতঃপর অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে গোপাল সপরিবারে রাজ্য ত্যাগ করলেন। এরপর সদা হাস্যময় গোপাল ভাঁড়কে বাংলায় আর দেখা যায়নি।